কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। এসএলএসটি এবং এমএসসি বাংলা বিষয়ের পরীক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা ব্যাকরণের নবম দশম সম্পূর্ণ সিলেবাসের উপর বাছাই করা একটু ব্যতিক্রমধর্মী কিছু প্রশ্নের মক টেস্ট। মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো। যে বিষয়গুলি বারবার ভুল হয়ে যায় বা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা, সেগুলি এখানে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। যারা প্রথম এসেছো আমাদের চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে। এই মক টেস্টে তোমরা কে কত নম্বর পেয়েছো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, একটি প্রশ্ন তোমাদের জন্য থাকছে এবং তার উত্তরও আমরা কমেন্ট বক্সেই দেবো। তোমরা অবশ্যই সেই প্রশ্নটির উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। নিচের কোনটি পরিমাণবাচক বিশেষণের উদাহরণ? নবনীতা দ্বাদশ শ্রেণীতে পড়ে। রুবেল 10টা কলম কিনেছে। সমর্পিতা এক মুঠো ভাত খেয়েই রওনা দিল। আমরা কেউ 100 বছর বাঁচব না। প্রত্যেকটি বাক্যের মধ্যে একটি পদ দাগানো রয়েছে। দ্বাদশ, 10টা, এক মুঠো এবং 100 এর মধ্যে কোনটি পরিমাণবাচক বিশেষণ? সঠিক উত্তরটি হবে সমর্পিতা এক মুঠো ভাত খেয়েই রওনা দিল। এখানে এক মুঠো এই পদটি হলো পরিমাণবাচক বিশেষণ। এখানে মনে রাখতে হবে দ্বাদশ এটি পূরণবাচক বিশেষণ, 10টা এটি সংখ্যাবাচক বিশেষণ, 100 এটি অবশ্যই সংখ্যাবাচক বিশেষণ। পরিমাণবাচক বিশেষণের একটি বৈশিষ্ট্য হলো সংখ্যার পরে একটা একক থাকবে যার দ্বারা আমরা কোনো কিছু পরিমাপ করি। 1 বালতি জল, 1 মুঠো ভাত, 10 মিটার কাপড় ইত্যাদি। চলো পরের প্রশ্ন দেখে নিই। কোন উদাহরণটিতে রূপক কর্মধারয়ের উদাহরণ রয়েছে? আমরা কথামৃত পান করলাম, আমরা কথামৃত শ্রবণ করলাম, তিনি শোকানলে কাতর হলেন, কখনো কারো আঁখি পাখি দেখে মোহিত হইও না। সঠিক উত্তরটি হবে অপশন এ, আমরা কথামৃত পান করলাম। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এখানে অনেক কিছু বোঝার দরকার আছে। মনে রাখতে হবে রূপক কর্মধারয় কিন্তু সবসময় যে রূপক হবে তা নয়, যে সেই সমাজগুলো যখন বাক্যে ব্যবহৃত হবে যদি উপমান পদটিকে প্রাধান্য দেওয়া হয় তবেই সেটা রূপক হবে, আর উপমেয় পদকে যদি প্রাধান্য দেওয়া হয় তবে আর রূপক হবে না, তখন উপমিত কর্মধারয়ে চলে যাবে। যেমন আমরা কথামৃত পান করলাম, এখানে কথামৃত ব্যাসবাক্য হবে কথারূপ অমৃত পান করলাম। অপশন বিতে রয়েছে আমরা কথামৃত শ্রবণ করলাম, অর্থাৎ কি শ্রবণ করলাম? কথা শ্রবণ করলাম, অমৃত নয়। আর আগের অপশনে দেখো আমরা কথামৃত পান করলাম, কি পান করলাম? কথা পান করা যায় না, সেটা শোনা যায়, কিন্তু অমৃত পান করলাম। অর্থাৎ প্রথম অপশনে কথাকে কথা না বলে অমৃত হিসেবে দেখানো হয়েছে, অর্থাৎ এটি রূপক কর্মধারয়। আবার কথামৃত শ্রবণ করলাম, অমৃত শ্রবণ করিনি, আমরা কথাকেই শ্রবণ করলাম, উপমেয়েরই প্রাধান্য রয়েছে। এটা কিন্তু কথা অমৃতের ন্যায়, উপমিত কর্মধারয়। পরের অপশনে দেখো তিনি শোকানলে কাতর হলেন। শোকানলে দগ্ধ হলেন বলা নেই, কিন্তু যদি শোকানলে দগ্ধ হলেন হতো তাহলে কিসে দগ্ধ হয় মানুষ? শোকে না অনলে? অনল মানে আগুন। শোকে দগ্ধ হয় না, অনলে দগ্ধ হয়, তবে সেটা রূপক কর্মধারয় হতো। শোকরূপ অনলে দগ্ধ হলেন। কিন্তু এখানে ব্যাখ্যাটি হবে তিনি শোক অনলের ন্যায় তাতে কাতর হলেন, অর্থাৎ শোকেই কাতর হলেন, অনলে নয়। কখনো কারো আঁখি পাখি দেখে মোহিত হয়েও না। কি দেখে? আঁখি রূপ পাখি নয়, কিন্তু আঁখি পাখি যদি রূপক কর্মধারয় হতো তাহলে সেখানে পাখির বৈশিষ্ট্য অর্থাৎ ওড়া ডানা এই বিষয়গুলি থাকতো। এখানে কারো চোখ দেখে মোহিত হয়েও না বলা হয়েছে, অর্থাৎ আঁখিকে প্রাধান্য দেওয়া হয়েছে, তাই এটি আঁখি পাখির ন্যায়। কথাটি মনে রাখবে, রূপক কর্মধারয় শুধু যদি থাকে তবে রূপক হতে পারে, কিন্তু বাক্যে ব্যবহৃত হলে অবশ্যই সেটা দেখতে হবে যে উপমেয় পদের প্রাধান্য আছে কিনা, তাহলে সেটা উপমিত কর্মধারয়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। নিচের কোনটি সর্বনামীয় বিশেষণ? ও মূর্খ কি প্রকারে বলিবে? মূর্খ। তোমার জামাটি খুব সুন্দর। তোমার। নীলের মামার বাড়ি বর্ধমানে। বাড়ি। রাতের অতিথি হলো চোর। রাতের। সঠিক উত্তরটি হবে অপশন বি, তোমার জামাটি খুব সুন্দর। এই তোমার পদটি হলো একটি সর্বনামীয় বিশেষণ, মনে রাখতে হবে। অপশন এতে দেখো ও মূর্খ কি প্রকারে বলিবে। এখানে মূর্খ একটি বিশেষণ। কার বিশেষণ? ও সর্বনামের বিশেষণ। এখানে মনে রাখতে হবে যে গুলিয়ে যায় দুটো বিষয়, সর্বনামের বিশেষণ আর সর্বনামীয় বিশেষণ। ও হলো সর্বনাম পদ, এই পদের বিশেষণ হলো মূর্খ পদটি, তাই এটা সর্বনামের বিশেষণ। তোমার জামাটি সুন্দর, জামা পদটির বিশেষণ হচ্ছে তোমার সর্বনাম পদ। অপশন এতে দেখো সর্বনাম পদের নিচে দাগ নেই, কিন্তু অপশন বিতে দেখো সর্বনাম পদ নিজেই বিশেষণ হয়ে যাচ্ছে অন্য কোনো পদের, তাই এটি সর্বনামীয় বিশেষণ। নীলের মামার বাড়ি বর্ধমানে, বাড়িটা বিশেষ্য পদ। রাতের অতিথি হলো চোর, এটা সম্বন্ধ বিশেষণ রাতের। সুতরাং সর্বনাম পদ নিজেই যখন বিশেষণ হবে সেটি হবে সর্বনামীয় বিশেষণ। চলো পরের প্রশ্নে যাই। সে হয়তো এতক্ষণে পৌঁছে থাকবে, এটি ক্রিয়ার কালের কোন প্রকার? ঘটমান ভবিষ্যৎ, সাধারণ ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ নাকি ভবিষ্যৎ অনুজ্ঞা? সঠিক উত্তরটি হবে অপশন সি,
পুরাঘটিত ভবিষ্যৎ। পুরাঘটিত ভবিষ্যতের অপর নাম হলো সম্ভাব্য অতীত। অর্থাৎ অতীতের কোনো সম্ভাবনা বোঝাতে যখন ভবিষ্যৎকালকে ব্যবহার করা হয় তখন সেটা হয় পুরাঘটিত ভবিষ্যৎ। সে এতক্ষণে হয়তো পৌঁছে থাকবে, এটা অতীতের সম্ভাবনাকে বোঝানো হচ্ছে ভবিষ্যৎকালের রূপে। পরের প্রশ্ন, কলমটা টেবিল থেকে পড়ে গেল। এই বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্যের, কর্মবাচ্যের, ভাববাচ্যের নাকি কর্মকর্তৃবাচ্যের? সঠিক উত্তরটি হবে কর্মকর্তৃবাচ্যের। দেখো কিভাবে, কোনো কর্মপদ, সাধারণত কর্মপদ যখন কোনো বাক্যে কর্তা হিসেবে দেখানো হয়, মানে সে নিজেই যেন কোনো কাজ করছে, ঢাক বাজে, শাক বাজে, সানাই বাজে, কাসর বাজে, বাঁশি বাজে, এরা নিজে বাজতে পারে না কিন্তু দেখানো হচ্ছে যে ওরা যেন নিজেই বাজছে। এখানে কলমটা সারাদিন থাকলেও টেবিল থেকে পড়বে না, বাতাস বা মানুষকেও তাকে ফেলতে হবে, কিন্তু এখানে বলা হয়েছে কলম নিজেই পড়ছে, অর্থাৎ কর্মপদ নিজেই যেন কর্তা হয়ে উঠছে। এ ধরনের বাচ্যকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। চলো পরের প্রশ্নে যাই। তোমার এভাবে আগে চলে যাওয়া ঠিক হয়নি। নিম্নরেখ পদটি কি জাতীয় কর্তার উদাহরণ? মনে রাখবে এটা কিন্তু একক কোনো পদ দাগানো নেই, অনেকগুলো পদ, অর্থাৎ বাক্য বা বাক্যাংশ। এটা অপশনগুলো দেখে নি। প্রযোজক কর্তা, উপবাক্যীয় কর্তা, বাক্যাংশ কর্তা নাকি উপরের কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশন সি, বাক্যাংশ কর্তা। প্রযোজক কর্তা আমরা জানি যে অন্যকে দিয়ে কাজ করায়, এটাও হবে না। উপবাক্যীয় কর্তা আর বাক্যাংশ কর্তা, এর মধ্যে কোনটা হবে? অনেকগুলো পদের সম্মিলিত রূপ দাগানো রয়েছে, এখানে এটা উপবাক্য না বাক্যাংশ? বাক্যের দাগানো অংশটি দেখো, তোমার এভাবে চলে যাওয়া, এটা কি একটা বাক্য না বাক্যের অংশ? যেহেতু সমাপিকা ক্রিয়া নেই দাগানো অংশের মধ্যে, এটা বাক্য নয়, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন সি, বাক্যাংশ কর্তা। পরের প্রশ্ন দেখো, সূর্য পূর্ব দিকে ওঠে, সর্বজন বিদিত। নিম্নরেখ পদটি কি জাতীয় কর্তার উদাহরণ? অপশনগুলো দেখে নাও। প্রযোজক কর্তা, উপবাক্যীয় কর্তা, বাক্যাংশ কর্তা নাকি উপরের কোনোটিই নয়? সঠিক উত্তর অপশন বি, উপবাক্যীয় কর্তা। এবারে দেখো দাগানো অংশটা দেখো, সূর্য পূর্ব দিকে ওঠে, একটা দাড়ি দেওয়া যায়, একটা সমাপিকা ক্রিয়া আছে ওঠে, এবং এটা একটা সম্পূর্ণ বাক্য, তাই এখানে বাক্যাংশ আবার কোনো প্রসঙ্গই নেই। আর যেহেতু একটা বাক্য বা বাক্যাংশ, প্রযোজক কর্তাও হবে না, তাহলে আমার কি পড়ে রইল? সমাপিকা ক্রিয়াযুক্ত একটা বাক্য, সেটা কর্তা হলে তাকে উপবাক্যীয় কর্তা বলবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর অপশন বি, উপবাক্যীয় কর্তা। পরের প্রশ্ন দেখে নাও, তোমার এভাবে আগে চলে যাওয়া আমি ভালো চোখে দেখিনি। আগের প্রশ্নে কিন্তু ছিল তোমার এভাবে আগে চলে যাওয়া ঠিক হয়নি, এখানে প্রশ্নটা একই অংশ রেখে আমরা একটু পাল্টে দিলাম। তোমার এভাবে আগে চলে যাওয়া আমি ভালো চোখে দেখিনি। নিম্নরেখ পদটি কি জাতীয় কর্মের উদাহরণ? উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম, বাক্যাংশ কর্ম নাকি উপবাক্যীয় কর্ম? সঠিক উত্তরটি হলো অপশন সি, বাক্যাংশ কর্ম। একই কথা বলতে হয়, দেখো আমি কর্তা রয়েছি এখানে, আমি কি ভালো চোখে দেখিনি? তোমার এভাবে আগে চলে যাওয়া, এখানে সমাপিকা ক্রিয়া নেই, অর্থাৎ যে নিম্নরেখা অংশটুকু রয়েছে সেটা কোনো বাক্য হতে পারেনি, তাই সেটা বাক্যাংশ হয়েই থেকে গেল। আর আমি কর্তা, আর এটা পুরোটাই কর্ম, তাই এটা বাক্যাংশ কর্মের উদাহরণ। পরের প্রশ্ন দেখো, সে তখন কাগের বাচ্চা কেনে। ধ্বনি পরিবর্তনে কোন ধারাটি এখানে ঘটেছে? মূর্ধন্য ভবন, শতঘোষী ভবন, নাসিক্যী ভবন নাকি পিনায়ন? সঠিক উত্তরটি হবে অপশন বি, শতঘোষী ভবন। এখানে দেখো কাক থেকে কাগ হয়েছে, কেন এটা ঘোষী ভবন নয়, শুধু কেন শতঘোষী ভবন বলা হচ্ছে? প্রশ্নটা এইখানে দেখো, ঘোষী ভবন হতে গেলে কোনো ঘোষ ধ্বনির প্রভাবে কোনো অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে পরিণত হবে। এখানে কাক শব্দে কোনো ঘোষ ধ্বনি নেই, দুটোই অঘোষ ধ্বনি। তাহলে দুটো অঘোষ ধ্বনি থাকলে কে প্রভাব ফেললো যে ক কে গ ঘোষ ধ্বনিতে পরিণত করলো? অর্থাৎ ক একা একাই বা শতপ্রণোদিতভাবে ঘোষ ধ্বনিতে পরিণত হলো। যখন পাশে কোনো ঘোষ ধ্বনির প্রভাব ছাড়াই একা একাই কোনো অঘোষ ধ্বনি ঘোষে পরিণত হয়, তখন সেটাকে বলা হয় শতঘোষী ভবন। নিচের কোনটিতে স্পুনারিজম ঘটেছে? এক চাপকা, জলে গল হয়ে গেছে, এ ও বি দুটোই ঠিক, এ ও বি দুটোই ভুল। সঠিক উত্তরটি হলো অপশন সি, এ ও বি দুটোই ঠিক। অর্থাৎ সবার আগে বুঝতে হবে স্পুনারিজম কি। স্পুনারিজম তেমন কিছু নয়, শুধু এটি হচ্ছে ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয়। ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় যখন একটা দুটো বর্ণ টোপকে তারা স্থান বিনিময় করবে, অর্থাৎ এক কাপ চা থেকে হলো এক চাপ কা। এখানে দেখো কাপ চা, মাঝখানে পটা কিন্তু ঠিক আছে, তার পরে ছিল চা, তার আগে ছিল কা, কা আর
চা পরস্পর স্থান বিনিময় করেছে। জলে গল হয়ে গেল, আসলে গোলে জল হয়ে গেল। লেটা রয়ে গেছে, লয়েকারে লে বাদ দিয়ে তার আগের বর্ণ জ আর তার পরের বর্ণ গ পরস্পর স্থান বিনিময় করেছে। কোনো বর্ণ টপকে যখন ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় ঘটে তখন তাকে বলা হয় স্পুনারিজম। তাই সঠিক উত্তর হলো অপশন সি, এ ও বি দুটোই ঠিক। এখানে আকাশ নীল, এটি বাক্য হয়ে ওঠেনি, কারণ এখানে আকাঙ্ক্ষা পূরণ হয়নি, এখানে আসক্তি রক্ষা করা হয়নি, এখানে যোগ্যতা রক্ষিত হয়নি, নাকি উপরের সবকটি ঠিক? সঠিক উত্তরটি হবে অপশন বি, এখানে আসক্তি রক্ষা করা হয়নি। চলো দেখিনি। এখানে আকাশ নীল, আমাদের বাংলা ভাষার বাক্য গঠনের নিয়ম হলো কর্তা কর্ম ক্রিয়া। বাক্যে কর্তাকে আকাশ, কর্তা সামনে বসেছে না, পদবন্ধনের এই ধারাবাহিক নিয়মটি মানা হয়নি। আসক্তি এখানে বজায় নেই। আসক্তি কথার অর্থ হলো নৈকট্য বা কোন শব্দের পাশে কে বসবে সেটা বজায় রাখাটার নামই হলো আসক্তি। তাই আসক্তির অভাব রয়েছে এখানে। আসক্তি রক্ষিত হয়নি বলে এটা বাক্য হয়ে ওঠেনি। তুমি যাও আমি পরে আসব, এটি কোন শ্রেণীর বাক্য? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য নাকি মিশ্র বাক্য? সঠিক উত্তরটি হলো অপশন বি, যৌগিক বাক্য। এবারে চলো আমরা দেখিনি যৌগিক বাক্যের নিয়ম কি। এটা সরল বাক্য নয়, কারণ দুটো সমাপিকা ক্রিয়া রয়েছে, যাও এবং আসবো। সরল বাক্য বাদ। এবারে যৌগিক বাক্যের নিয়ম কি? মাঝখানে কোনো সংযোজক বা বিয়োজক অব্যয় থাকবে, ও, এবং, কিন্তু, অথচ এইসব। কিন্তু মনে রাখতে হবে তুমি যাও এবং আমি পরে আসবো, এই এবং এর পরিবর্তে কিন্তু কমাটি ব্যবহৃত হয়েছে, তাই এটি যৌগিক বাক্যের উদাহরণ। জটিল বাক্য এটা নয়, কারণ কোনো শর্ত আরোপিত হয়নি, একটি বাক্যের উপরে আরেকটি বাক্য নির্ভর করে নেই, একটি প্রধান বাক্য খণ্ড একটু অপ্রধান খণ্ড বাক্য তাও নেই, অর্থাৎ সঠিক উত্তর বি, যৌগিক বাক্য। পরের প্রশ্ন দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। মা খুকিকে গল্প বলছেন, এখানে খুকিকে পদটি কোন কারকের নমুনা? প্রযোজক কর্তা, প্রযুক্ত কর্তা, মুখ্য কর্ম নাকি গৌণ কর্ম? খেয়াল করবে। সঠিক উত্তরটি হলো অপশন ডি, গৌণ কর্ম। এটি গৌণ কর্মের উদাহরণ। আমাদের আরেকটি ভিডিওতে কমেন্ট করে কেউ জানিয়েছো তোমরা, এটি হলো প্রযুক্ত কর্তার উদাহরণ। সেখানে আমি বিস্তারিতভাবে কমেন্ট করে জানিয়েছিলাম, আরেকবার বলছি, যে এখানে মা খুকিকে গল্প বলছেন, বলাচ্ছেন নয়। অর্থাৎ প্রযোজক কর্তা এবং প্রযুক্ত কর্তা হতে গেলে প্রযোজক ক্রিয়া প্রয়োজন। প্রযোজক ক্রিয়া হচ্ছে মৌলিক ধাতুর সঙ্গে একটা আকার যুক্ত থাকবে। করাচ্ছেন, লেখাচ্ছেন, বলাচ্ছেন, খাওয়াচ্ছেন, দেখাচ্ছেন, এগুলো হলো প্রযোজক ক্রিয়ার উদাহরণ। এর কর্তা দুটো হবে, একজন করায়, একজন করে। এখানে দেখো, মা খুকিকে গল্প বলছেন, মা একাই বলছেন, খুকি কিন্তু বলছে না বা মাও বলাচ্ছে না। যদি হতো মা খুকিকে গল্প বলাচ্ছেন, তখন কিন্তু খুকিকে প্রযুক্ত কর্তা হতেও পারত। কাজী এখানে মা গল্প বলছেন কাকে? খুকিকে। এটা সাধারণভাবে গৌণ কর্ম, আর গল্প হলো মুখ্য কর্ম। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। মা খুকিকে গল্প শোনাচ্ছেন, এখানে খুকিকে পদটি কোন কারকের নমুনা? প্রযোজক কর্তা, প্রযুক্ত কর্তা, মুখ্য কর্ম নাকি গৌণ কর্ম? এটার সঠিক উত্তরটি এক্ষুনি কমেন্ট করে জানাও। কমেন্ট করে দাও, কমেন্ট করে দাও, অপেক্ষায় আছি। এটার উত্তর আমি বলবো না, পরে কমেন্ট বক্সেই তোমাদের উত্তর জানাবো। কমেন্ট করেছো নিশ্চয়। চলো তাহলে পরের প্রশ্নে যাই। অমৃত শব্দে কটি মুক্তদল রয়েছে? একটি, দুটি, তিনটি, চারটি? সঠিক উত্তরটি হবে অপশন সি, তিনটি। কারণ কি বলতো? অমৃত। যদি দল বিশ্লেষণে তুমি ভুল উচ্চারণ করো, তাহলে তোমার দল বিশ্লেষণ সমস্তই ভুল হবে। রুদ্ধ দল, মুক্ত দলের সংখ্যাও ভুল হবে, বিশ্লেষণ তো ভুল হবেই। এখানে দেখো, অমৃত, কেউ কখনোই বলবে না অমৃত। অমৃত নয়, কথাটা ভুল উচ্চারণ। মৃত বলতে গেলে আমরা কখনোই দেখবে মৃত বলি না, তাহলে অম নয়, অ। মৃত তো মৃতই রইল। মৃততে কয়টি দল? মৃত, দুটি মুক্ত দল, কারণ রি হলো স্বরবর্ণ। তাহলে অমৃততে তখন অম হবে কেন? রোজ কিছু শিখবো, রোজ দোষ ঝাড়বো। আজকে এটি এক্ষুনি লক করে নাও, যার কখনো অমৃত বলবো না, বলবো অমৃত। কত সুন্দর মধুর একটা শব্দ। চলো পরের প্রশ্নে যাই। স্বপ্ন থেকে স্বপন, এখানে কি ঘটেছে? স্বরভক্তি, মধ্যস্বরাগম, বিপ্রকর্ষ নাকি উপরের সবকটি ঠিক? সঠিক উত্তরটি হলো অপশন ডি, উপরের সবকটি ঠিক।
এবারে বলো তো কেন ঠিক? তার কারণ হলো স্বরভক্তি মানে হচ্ছে সেই মধ্য স্বরাগম যার মধ্যে কোনো সংযুক্ত ব্যঞ্জন ছিল সেটা ভেঙে গেছে। যে মধ্য স্বরাগমে কোনো সংযুক্ত ব্যঞ্জন ভেঙে তার মধ্যে একটা স্বরধ্বনি আসবে, সেই মধ্য স্বরাগমই হবে স্বরভক্তি বা বিপ্রকর্ষ। এখানে দেখো স্বপ্ন প আর নয়ের মাঝখানে কিন্তু একটা অ এসেছে, এসে তাদেরকে দূরবর্তী করে দিয়েছে বা বিপ্রকর্ষ করে দিয়েছে। কাজেই এটা মধ্য স্বরাগম তো বটেই, এবং যেহেতু সংযুক্ত ব্যঞ্জনকে ভেঙেছে তাই এটা স্বরভক্তিও হবে, বিপ্রকর্ষও হবে। অতএব সঠিক উত্তরটি হবে ওপরে সবগুলি ঠিক। পরের প্রশ্নে চলো। নয়ন থেকে হলো নয়ান, এখানে কি ঘটেছে? স্বরভক্তি, মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ, নাকি ওপরের সবকটি ঠিক? বুদ্ধিদীপ্ত প্রশ্ন। সঠিক উত্তরটি হলো অপশন বি, মধ্য স্বরাগম। এখনই যে কথাগুলো বললাম একটু খেয়াল করবে, যে মধ্য স্বরাগম স্বর যদি এসে সংযুক্ত ব্যঞ্জনকে ভাঙে তবেই সেটা স্বরভক্তি হওয়ার যোগ্য বা বিপ্রকর্ষ হওয়ার যোগ্য। এখানে নয়ন, নয়ান, আ ধ্বনিটা এসেছে অয়ের পরে, কোনো সংযুক্ত ব্যঞ্জনকে ভাঙেনি, তাই তারা স্বরভক্তিও হতে পারেনি, বিপ্রকর্ষও হতে পারেনি, শুধু মধ্য স্বরাগম হয়েই থেকে গেল। তাই সঠিক উত্তরটি হবে অপশন বি, মধ্য স্বরাগম। চলো পরের প্রশ্ন দেখে নিই। দেখো বই টই চা টা এগুলি কোন ধরনের শব্দ? ধন্যাত্মক শব্দ, অনুকার শব্দ, শব্দদ্বৈত, নাকি তৎসম শব্দ? সঠিক উত্তরটি হবে অপশন বি, অনুকার শব্দ। কারণটি হলো ধন্যাত্মক শব্দ হলো দু ধরনের হয়, একটা অনুভূতিগ্রাহ্য আর একটা কোনো ধ্বনির অনুকরণে সৃষ্ট। যেমন টুপটুপ, ঝনঝন, ম্যাজ ম্যাজ, খাঁ খাঁ, এগুলো দেখবে দুটো অংশই অর্থহীন থাকে। খাঁ মানে কি? খাঁ মানে কি? কিছুই না, অর্থাৎ খাঁ খাঁ একটা অনুভূতিকে বোঝাচ্ছে। আর অনুকার শব্দ হলো একটি অর্থযুক্ত শব্দের সঙ্গে একটি অর্থহীন অংশ বসে একটা সামগ্রিক শব্দ তৈরি হয়। যেমন বই, এর অর্থ আছে, টই এর অর্থ নেই। চায়ের অর্থ আছে, টায়ের অর্থ নেই। অর্থাৎ বই টই, চা টা, বালি টালি, ঘর টর, ফল টল ইত্যাদি অনুকার শব্দের উদাহরণ। আর শব্দদ্বৈত হলো একটি শব্দ, অর্থযুক্ত শব্দই দুবার ব্যবহৃত হবে। অর্থাৎ বালি বালি, ঘরে ঘরে, দেশে দেশে, অর্থাৎ দেশে শব্দের অর্থ আছে, পরের দেশে শব্দেরও অর্থ আছে, অর্থাৎ দুটোই অর্থযুক্ত শব্দ, তাই এর নাম শব্দদ্বৈত। আর তৎসম শব্দ তো এগুলো নয়, আমরা জানি তৎসম সংস্কৃত শব্দগুলোকে তৎসম শব্দ বলি। পরের প্রশ্ন দেখো, অভ্যন্তর সন্ধি ঘটে কোন ক্ষেত্রে? অপিনিহিতিতে, স্বরসঙ্গতিতে, অভিশ্রুতিতে, নাকি সমীভবনে? সঠিক উত্তরটি হবে অপশন সি, অভিশ্রুতিতে। এবার বুঝে নাও অভ্যন্তর সন্ধি কি। আমরা জানি সন্ধি হয় দুটো আলাদা আলাদা শব্দের মধ্যে সন্নিহিত দুটি ধ্বনির মধ্যে, কিন্তু যদি কোনো একটি শব্দের ভেতরে থাকা ধ্বনিগুলো সন্ধিবদ্ধ হয় তখন সেই ধরনের সন্ধিকে বলা হয় অভ্যন্তর সন্ধি। যেমন কোরিয়া থেকে যখন কইরা হলো, এখানে ই আর এ এই দুটো ধ্বনি যুক্ত হয়ে একটা এতে পরিণত হয়। ই আর এ ধ্বনি দুটোর মাঝখানে দেখবে এ ধ্বনিটা রয়েছে, অর্থাৎ দুটো যুক্ত হলে এ ধ্বনিতে পরিণত হয়। যেমন লাল আর সাদা মিশালে একটা গোলাপি রং তৈরি হয়, তেমনি ই আর এ ধ্বনি যুক্ত হলে এ ধ্বনিতে পরিণত হচ্ছে। এই ধরনের আরও উদাহরণ রয়েছে, এটা একটা নমুনা বললাম। অর্থাৎ এটা অভ্যন্তর সন্ধির উদাহরণ। অভ্যন্তর সন্ধি অভিশ্রুতিতে ঘটে। উল্টো পাশে বলতে গেলে অভ্যন্তর সন্ধির জন্যই অভিশ্রুতি ঘটে। তামাটে শব্দের প্রত্যয় কি? তামাযোগ টে, তামাযোগ টিয়া, তামযোগ আটিয়া, তাম্রযোগ টে। সঠিক উত্তরটি হবে তামাযোগ টিয়া। কিভাবে বলো? তামাযোগ টে নয়, মনে রাখবে টে কোনো প্রত্যয় নেই, টিয়া প্রত্যয়ের পরবর্তী রূপ হলো টে, কাজেই প্রত্যয়টি টিয়া। ধ্বনি পরিবর্তনের ফলে আমরা টে উচ্চারণ করি, তাই যখন ভাড়াটিয়া, তামাটিয়া থেকে হয়ে গেল ভাড়াটে, তামাটে। পরের প্রশ্ন দেখে নাও, মা কাকিমা ও অনেকে সমান সমান মায়েরা, এটি কোন সমাসের উদাহরণ? একশেষ দ্বন্দ্ব সমাস, সমার্থক দ্বন্দ্ব সমাস, উপপদ তৎপুরুষ, নাকি অব্যয়ীভাব সমাস? সঠিক উত্তরটি হলো অপশন এ, একশেষ দ্বন্দ্ব সমাস। দেখো কি একশেষ দ্বন্দ্ব সমাস হলো যে সমাসে সমস্যমান পদগুলোর মধ্যে একটি পদ সমাসবদ্ধ পদে স্থান পায়। এখানে দেখো মা শুধু স্থান পেয়েছে এবং তার বহুবচন হয়েছে মায়েরা। কাকিমা এবং অনেকে এখানে নেই, অর্থাৎ একটি পদ সেখানে স্থান পাবে, বাকিগুলো স্থান পাবে না। আমরা, তোমরা, ওরা, মায়েরা এগুলো সবই একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ। চলো পরের প্রশ্ন দেখে নিই।
নিশ ও দুষ উপসর্গ দুটি সংস্কৃত 20টি উপসর্গের তালিকায় নেই। কে এই দুটি উপসর্গের কথা বলেছেন? ভামহ, ভাস, কালিদাস নাকি পাণিনি? সঠিক উত্তরটি হলো অপশন ডি, পাণিনি। অর্থাৎ পাণিনি নিশ ও দুষ এই দুটি বাড়তি উপসর্গের কথা বলেছেন। পরের প্রশ্নে যাই। সমাস আলোচনায় ব্যাসবাক্য কথাটি ব্যবহৃত হয়। ব্যাসবাক্য শব্দের ব্যাস কথাটির অর্থ কি? প্রচার, বিস্তার, সংক্ষেপ নাকি প্রকৃতি? সঠিক উত্তরটি হবে বিস্তার। অর্থাৎ ব্যাসবাক্য কথাটির ব্যাস কথাটির আক্ষরিক অর্থ হলো বিস্তার। পরের প্রশ্নে যাই। মেয়েটি উড়ে উড়ে এখানে এলো। এটি যে কারণে বাক্য হতে পারেনি তা হলো যোগ্যতার অভাব, আসক্তি রক্ষিত হয়নি, আকাঙ্ক্ষা পূরণ হয়নি নাকি উপরের কোনোটিই নয়? সঠিক উত্তরটি হবে অপশন এ, যোগ্যতার অভাব। অর্থাৎ কোনো বাক্যে যদি বিশ্বাসযোগ্যতার অভাব থাকে বা সাধুচলিতের মিশ্রণ থাকে, সেই সমস্যাটি হলো যোগ্যতার অভাব। অর্থাৎ মেয়েটি হেঁটে হেঁটে এখানে এলো বা মেয়েটি দৌড়ে দৌড়ে এখানে এলো যদি থাকতো, অথবা পাখিটি উড়ে উড়ে এখানে এলো যদি হতো, তাহলে এটি বাক্য হতে পারত। মেয়েটি আর উড়ে উড়ে এরা পরস্পরের পাশাপাশি বসবার যোগ্য নয়, তাই এটি ব্যাকরণের নিয়মে বাক্য নয়। পরের প্রশ্নে যাই। ওই যে অসৎ গাছটি ও তো পথিকজনের ছাতা। এই বাক্যটির উদ্দেশ্য অংশ হলো ওই যে অসৎ গাছটি, ওই যে অসৎ গাছটি ও তো পথিকজনের ছাতা। সঠিক উত্তরটি হলো অপশন সি, ওই যে অসৎ গাছটি। এখানে দেখো, ওই যে অসৎ গাছটি এটি পুরোটাই হচ্ছে উদ্দেশ্য অংশ এবং ও তো পথিকজনের ছাতা এটা পুরোটা বিধেয় অংশ। যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে, এটি একটি জটিল বাক্য। এই বাক্যটির প্রধান খণ্ডবাক্য হল যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে, এ ও বি দুটোই ঠিক, নাকি মেঘ হয় তবে বৃষ্টি? সঠিক উত্তরটি হলো তবে বৃষ্টি হবে। দেখো, আমরা কি জানি, জটিল বাক্যের নিয়ম হলো একটি প্রধান খণ্ডবাক্য থাকবে, তার অধীন আরেকটি বা একাধিক খণ্ডবাক্য থাকবে। যেমন এখানে যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে, মেঘ হয় আর বৃষ্টি হবে দুটো অংশ আমরা পাচ্ছি। এখানে প্রধান খণ্ডবাক্য কোনটি? তোমাদের আগে বলিনি, প্রধান খণ্ডবাক্য চিনে নেওয়ার সহজ রাস্তা হলো বাক্যটিকে সরল বাক্যে রূপান্তরিত করে দেখো সমাপিকা ক্রিয়া অংশ কোনটা অপরিবর্তিত আছে। যে অংশে সমাপিকা ক্রিয়া রয়েছে সেটাই প্রধান খণ্ডবাক্য। এখানে যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে, এর সরল রূপ হলো মেঘ হলে বৃষ্টি হবে। দেখো, হবেটা কোথায়? সমাপিকা ক্রিয়া, তবে বৃষ্টি হবে অংশের। অর্থাৎ সঠিক উত্তরটি হলো অপশন বি, তবে বৃষ্টি হবে। পরের প্রশ্ন দেখো। পুজোর সানাই বাজে দূরে, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য নাকি কর্মকর্তৃবাচ্য? সঠিক উত্তরটি হলো অপশন ডি, কর্মকর্তৃবাচ্য। পরের প্রশ্ন দেখো। নিচের কোনটি দেশি শব্দ নয়? বঁটি, দোয়েল, লোটা নাকি ঘুড়ি? সঠিক উত্তরটি হলো অপশন সি, লোটা, কারণ এটি হিন্দি শব্দ। নিচের কোন বানানটি সঠিক? দুর্গা পুজো, দারিদ্রতা, ব্যাকরণ নাকি উপরের কোনোটিই নয়? সঠিক উত্তরটি হলো অপশন ডি, উপরে কোনোটি নয়। কেন? দুর্গা পূজা হয় পয় দীর্ঘকার বর্গীয় জয় আকার, পূজা বানান, কিন্তু যখন পুজো হয়ে যাবে তখন দীর্ঘ উকারটা হস্য উকারে পরিণত হবে, অর্থাৎ দুর্গা পুজো। আর কথাটি দারিদ্র বা দরিদ্রতা, আকার এবং তা দুটো একসঙ্গে বসবে না, অর্থাৎ হবে দরিদ্রতা অথবা দারিদ্র। এবং ব্যাকরণ নয়, কথাটা হচ্ছে ব্যাকরণ। তোমরা কখনোই কিন্তু ভুলেও ব্যাকরণ উচ্চারণ করবে না, ব্যাকরণ। আজকের শেষ প্রশ্ন। তোমার নাকি মেয়ের বিয়ে, এখানে নিম্নরেখ নাকি পদটি হলো আলংকারিক অব্যয়, প্রশ্নসূচক সর্বনাম, অসম্মতি সূচক অব্যয় নাকি উপরের কোনোটিই নয়? সঠিক উত্তরটি হলো অপশন এ, আলংকারিক অব্যয়। কারণ নাকি, না, তো এগুলো আমরা জানি আলংকারিক অব্যয়। তাহলে তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো নিচে কমেন্ট করে জানাও। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাও। আর কোন কোন বিষয়ের ওপর ভিডিও চাও তা আমাদেরকে জানাতে ভুলো না। আমাদের সঙ্গে থাকো, এরকম দারুণ দারুণ ভিডিও নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই, বাই।